ইরানের জোরদার ক্ষেপণাস্ত্র হামলায় নাজেহাল ইসরায়েল। রাত নেই দিন নেই দেশটির উপর চলছে শত শত মিসাইল ও ড্রোনের আক্রমণ। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম ভেদ করে আঘাত হানছে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র। দীর্ঘদিন পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা ও আর্থিক সংকটে থাকা ইরান এবার যে চমক দেখাচ্ছে তাতে মাথা ঘুরে গেছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের। নজিরবিহীন আক্রমণের মধ্য দিয়ে প্রতি মুহূর্তে খামেনি জানান দিচ্ছেন ১৯৬৭ সালের ইসরায়েল আরব যুদ্ধের মতো মাত্র ৬ দিনে তাদের দমানো যাবে না। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর আমেরিকার দেয়া সমরাস্ত্র থাকলেও তেল আবিব কেন ঠেকাতে পারছে না তেহরানের হামলা? কিভাবে এমন শক্তি অর্জন করল ইরান? এসবের পেছনে কোত্থেকে আসছে টাকা পয়সার যোগান? ১৯২০-এর দশকে ইরানের রাজা রেজা শাহ পাহলভির গঠিত আর্তেশ বাহিনীর মাধ্যমে দেশটিতে যাত্রা শুরু করে আধুনিক সশস্ত্র বাহিনী। ৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের পর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় আসে আমূল পরিবর্তন। জোর দেয়া হয় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের উপর। সোভিয়েত ইউনিয়নের তৈরি স্কাড মিসাইল ও যন্ত্রাংশ এনে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেরাই অস্ত্র তৈরি শুরু করে তেহরান। উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ায় প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরেন ইরানি বিজ্ঞানীরা। ব্ল্যাক মার্কেট থেকে আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক সব সমরাস্ত্র জোগাড় করে সেগুলোর উপর চালানো হয় ব্যাপক গবেষণা। ক্রুজ ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ইরানের রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেই ধরনের ক্ষেপণাস্ত্র থামানোর মতো কার্যকর প্রযুক্তি প্রায় নেই বললেই চলে। ইরানের অস্ত্র সরঞ্জামের সবচেয়ে বড় যোগানদাতা রাশিয়া হলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকেই নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করতে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হিসাব অনুসারে মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ইরানের অবস্থান। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির গহীন পার্বত্য অঞ্চলে বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্রের গুদাম ও পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে তেহরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর শক্তি কতটা ব্যাপক হারে বেড়েছে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি ও মিলিটারি অস্ত্রের মজুদ থেকেই পাওয়া যাচ্ছে এর আভাস। ইসরায়েলের বিরুদ্ধে এবারের ইরানের শক্ত প্রতিরোধ প্রমাণ করছে ছেড়ে কথা বলবে না তারা। ২০২৪ সালের এপ্রিলে একটি রিপোর্ট প্রকাশ করে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। তাদের দেয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালে সমরাস্ত্রের পেছনে $১,০০০ কোটি বেশি অর্থ খরচ করেছে ইরান। ইসরায়েলের কড়া নজরদারি ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও চোরাচালানের মাধ্যমে প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনে তেহরান। আর এসব ক্ষেত্রে অর্থের যোগান আসে ইরানের বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থেকে। ২০২১ সালে বিশ্বে গ্যাসের দ্বিতীয় ও তেলের তৃতীয় বৃহত্তম মজুদ ছিল ইরানের হাতে। এছাড়াও বার্টার, হুন্ডি, ক্রিপ্টোকারেন্সি ও ছায়া বাণিজ্যের মধ্য দিয়ে নিজেদের অর্থনৈতিক মেরুদণ্ড টিকিয়ে রেখেছে দেশটি। যুক্তরাষ্ট্রের দেয়া বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম নিয়েও ইরানের সঙ্গে চলমান সংঘাতে সুবিধা করতে পারছে না ইসরায়েল। তাদের বেশ কয়েকটি মার্কিন F-35 স্টিলথ জেট ধ্বংসের দাবি করেছে ইরান। এই দাবি আংশিক সত্য হলে সেটা হবে আমেরিকা ও তার মিত্রদের জন্য চরম অপমান। ব্যাপক ক্ষয়ক্ষতি করে ইসরায়েলকে বেকায়দায় ফেলছে ইরান, কিন্তু দীর্ঘমেয়াদে যুদ্ধের খরচ বহন করার সক্ষমতা তেহরানের নেই। সেক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন আলোচনার টেবিলেই হয়তো খুঁজতে হবে চূড়ান্ত সমাধান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে দীর্ঘমেয়াদী হুমকির মুখে পড়বে গোটা বিশ্ব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইরানের হামলা ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক হুমকির পরই সুর নরম করে অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পকে হুঁশিয়ারি দেওয়ার বিষয়টি প্রকাশ করেছেন খোদ প্রেসিডেন্ট পুতিন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দিয়ে তিনি সাফ জানিয়ে দেন, ইরানের পরমাণু অস্ত্র থাকার কোনো প্রমাণ রাশিয়া ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে নেই। বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে, আর এতে পূর্ণ সমর্থন রয়েছে রাশিয়ার। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলেছেন বলেও জানান রুশ প্রেসিডেন্ট। হামলা নয়, ইরান ইসরায়েল সংঘাতে রক্তপাত এড়াতে কূটনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা না চালাতেও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমি জোরালোভাবে জানিয়ে দিয়েছি, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালানোর অধিকার রয়েছে। আমরা ইরানের বুশেহরে একটি পারমাণবিক চুল্লি তৈরি করেছি। আমরা আরও 2টি পারমাণবিক চুল্লি নির্মাণের চুক্তি সই করেছি। জটিল পরিস্থিতি সত্ত্বেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সেখানে আমাদের এখনও 200-রও বেশি রুশ বিশেষজ্ঞ কাজ করছে। তাই বুশেহরে আমরা আমাদের কর্মীদের নিরাপত্তার অনুরোধ জানিয়েছি এবং নেতানিয়াহু ও ট্রাম্প আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে হামলা না চালানোর। আমরা সংঘাতে রক্তপাত দেখতে চাই না। আমরা আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চাই। ইসরায়েলের পক্ষে ইরানের উপর যুক্তরাষ্ট্র হামলা চালালে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে এবং পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হবে বলেও সতর্ক করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বিভিন্ন গণমাধ্যমের সূত্র জানিয়েছে, এরই মধ্যে ইসরায়েল ইরান সংঘাতের তীব্রতা বেড়ে যাওয়ায় রাশিয়া একটি কঠোর সতর্কবার্তা জারি করেছে এবং সংঘাত যদি আরও তীব্রতর হয় তাহলে সম্ভাব্য হস্তক্ষেপেরও ইঙ্গিত দিয়েছে। আর এ ব্যাপারে ক্রেমলিন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সরাসরি সতর্কবার্তা পাঠিয়েছে। আর এরপরই একই দিন শুক্রবার ইরান ইসরায়েল সংঘাতে নিজেদের সরাসরি জড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, রুশ প্রেসিডেন্ট পুতিনের হুমকির পরও আমেরিকা যদি সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে ইরানের পক্ষে রাশিয়া যোগ দেবে কিনা। কেননা মধ্যপ্রাচ্যে ইরানই হচ্ছে রাশিয়ার একমাত্র শক্তিশালী মিত্র। তাই ইরান ক্ষতিগ্রস্ত হলে ওই অঞ্চলে নিজের শক্তিশালী বন্ধু হারাবেন পুতিন, যা ভবিষ্যতে তার জন্য সুখকর নাও হতে পারে। বরাবরই পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ে পুতিনকে সহযোগিতা দিয়ে আসছে ইরান। তাই সবকিছুর আড়ালে মূল ক্ষমতাবান খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই। ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকা জড়ালে ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানও। তবে সংঘাতের 9ম দিনেও চলছে তীব্র পাল্টাপাল্টি হামলা। ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হয়ে গেছে উত্তর ইসরায়েলের বহু ঘরবাড়ি। আর ইরানকে লক্ষ্য করে শনিবার 40টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। হামলা চালানো হয়েছে ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্রীয়। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে 400-রও বেশি ইরানি নাগরিক। আহতের সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। কথা রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল সংঘাত 2 সপ্তাহ সময় নিয়ে পর্যবেক্ষণ করবেন, এমন কথা জানিয়ে হঠাৎ ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছেন। জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নৌবহর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর, জৈবিক গবেষণাগার সহ একাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে অন্তত 30টি মিসাইল হামলা চালিয়েছে তেহরান। হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন নৌবহরটির অবস্থান বাহরাইনে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে সফল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোর্দো পারমাণবিক স্থাপনায় 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলার দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে 30টি TLAM ক্রুজ মিসাইলও ছোড়া হয়েছে ইরানের নাতানজ আর ইস্পাহান পারমাণবিক স্থাপনায়। এজন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান জানিয়েছে, এমন পরিস্থিতির আশঙ্কায় আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও আশেপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সোমবার বিশেষ বৈঠকে বসবে সংস্থাটি। আলোচনার আহ্বানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। আরাগচি বলছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে সমস্ত আলোচনা ভেস্তে দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েলের হামলার পর ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দেয় ইরান। তারপর যুক্তরাষ্ট্রের হামলার পর তার সমস্তটাই পণ্ড হয়ে গেছে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে একের পর এক পাল্টা হামলার হুঁশিয়ারি উচ্চারণ হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এক চুলো ছাড় দিতে নারাজ ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেন, সংঘাতে জড়িয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের তুলনায় যুক্তরাষ্ট্রের ক্ষতি বহুগুণ হবে বলেও সতর্ক করেন তিনি। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। মধ্যরাতে পৃথিবীর আরেক প্রান্ত থেকে ইরানে ছুটে এলো B-2 স্পিরিট বোমারু বিমান। আঘাত হানল মাটির প্রায় 30 তলা বিল্ডিংয়ের সমান গভীরে লুকিয়ে থাকা ফোর্দো সহ 3টি পরমাণু স্থাপনায়। গত 2 দশকে এমন পদক্ষেপ নেয়ার সাহস করেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ ঝুঁকিতে ফেলেছেন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের 40,000 সেনার জীবন। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, তেহরানের আরব প্রতিবেশী ইরাক
বাহরাইন ও কুয়েতের মার্কিন সামরিক স্থাপনাগুলো হবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রথম টার্গেট। কোটি কোটি ডলারের সমরাস্ত্র ও সেনা সদস্যের জীবন বাজি রাখার মতো বোকামি কেন করলেন ট্রাম্প? গত ২১শে জুন রাতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জেরে ইরানের পারমাণবিক শক্তিধর হওয়ার সম্ভাবনা থাকবে না বলে বাহাদুরি মন্তব্য করেছেন ট্রাম্প। তবে ইরানি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের হামলার আগে পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি আছে এমন মানসম্পন্ন ইউরেনিয়ামের বেশিরভাগই অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলে তেহরান। ইরানকে থামিয়ে দেওয়ার ব্যাপারে ট্রাম্পের মতো নিশ্চিত হতে নারাজ বিশ্লেষকেরা। তাদের দাবি, ক্ষয়ক্ষতির কারণে বড়জোর কয়েক বছরের জন্য পিছিয়ে যেতে পারে পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম। এছাড়াও শত্রুর চোখের আড়ালে গোপন পরমাণু কেন্দ্র থাকতে পারে ইরানের, সেই সম্ভাবনাও বাদ দেওয়ার উপায় নেই। কিছুদিন আগে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সাফ জানিয়ে দিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে আমেরিকার বিরুদ্ধে চালানো হবে পাল্টা আঘাত। চলমান পরিস্থিতিতে তেহরানের প্রতিশোধের নিশানা হবে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলো। পেন্টাগনের হিসাব অনুসারে জর্ডান, সিরিয়া ও ওমান সহ এই অঞ্চলের বিভিন্ন দেশে বর্তমানে অবস্থান করছেন হাজার হাজার মার্কিন সক্রিয় সেনা ও বেসামরিক কর্মী। ইরান থেকে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে মাত্র ৩ থেকে ৪ মিনিটের মধ্যে সেগুলো আঘাত হানবে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিতে। চোখের পলকে তখন ধ্বংস হয়ে যাবে বিলিয়ন ডলারের অস্ত্র সামগ্রী ও সামরিক সরঞ্জাম। বর্তমানে ইরাকের বাগদাদ, কুর্দি অঞ্চল ও পশ্চিম মরুভূমির ঘাঁটিগুলোতে মোতায়েন রয়েছে ২৫০০ মার্কিন সেনা ও সামরিক ঠিকাদার। আরেক আরব দেশ কুয়েতে যুক্তরাষ্ট্রের ৫টি ঘাঁটিতে অবস্থান করছে প্রায় ১৪,০০০ সেনা। ১৯৯১ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের পর থেকে দেশটিতে রয়েছে মার্কিন সামরিক উপস্থিতি। অন্যদিকে বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর। প্রায় ৯,০০০ সেনা সমৃদ্ধ এই বহরের অন্যতম দায়িত্ব হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা। হরমুজ বন্ধের পদক্ষেপ হিসেবে ইরান যদি এই সমুদ্র পথটিতে ঝাঁকে ঝাঁকে নেভাল মাইনের মতো বিশেষ বোমা স্থাপন করে, তাহলে মার্কিন যুদ্ধ জাহাজগুলো পড়বে কঠিন বিপদে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ। এখানে মোতায়েন রয়েছে প্রায় ১০,০০০ মার্কিন সেনা। যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ৪টি আরব দেশের ঘাঁটিগুলো দীর্ঘদিন ধরেই বিশ্বজুড়ে ওয়াশিংটনের সামরিক অভিযানের লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চলমান পরিস্থিতিতে ইরান ও তার প্রক্সি নেটওয়ার্কের হাত থেকে এসব ঘাঁটি রক্ষা করা হবে বিশাল এক চ্যালেঞ্জ। ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকাকে জড়িয়ে যে জুয়া খেলছেন ট্রাম্প, তাতে তিনি জিতবেন নাকি হেরে যাবেন, সময়ই বলবে সে কথা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। প্রকাশ্যে গোটা বিশ্বের ক্যামেরার সামনে ইসরায়েলের বিরুদ্ধে এতটা ক্ষোভ এর আগে জানাতে দেখা যায়নি আমেরিকার কোনো প্রেসিডেন্টকেই। যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের উপর হামলা চালিয়ে যাওয়ায় হোয়াইট হাউসের সাউথ লনে দাঁড়িয়ে বারবারই ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করে দিচ্ছিলেন চরম ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে রীতিমতো অশ্লীল ভাষা ব্যবহার করে ইরান ও ইসরায়েলকে গালি দিতে শোনা গেছে মার্কিন প্রেসিডেন্টকে, যাকে বিভিন্ন গণমাধ্যম কৌতুক ভরে বোমা হিসেবে উল্লেখ করেছে। তবে এদিন সবচেয়ে বেশি ট্রাম্পের রোষানলে পড়েছিল ইসরায়েল। তাদের পদক্ষেপে তীব্র অসন্তুষ্টি জানিয়ে অবিলম্বে ইরানে বোমা হামলা বন্ধ করে পাইলটদের ঘরে ফিরিয়ে নিতে ইসরায়েলকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমাদের যুদ্ধবিরতি ঘোষণার পরও তারা তা লঙ্ঘন করেছে। আমরা চুক্তি করার সাথে সাথেই ইসরায়েল বেরিয়ে এসে এমন বোমা ফেলেছে যা আমি কখনো দেখিনি। আমরা চুক্তি করার পরপরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি। আমি ইসরায়েলের পদক্ষেপে খুশি নই। ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এদের শান্ত হওয়া উচিত। আমি ইরানের উপর অসন্তুষ্ট। দুই পক্ষই ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, কিন্তু আমি সত্যিই অসন্তুষ্ট ইসরায়েলের উপর। মূলত এই দুটি দেশ জানে না তারা কি করছে। You know what? We basically have two countries that have been fighting so long and so hard that they don't know what the fuck they're doing. Do you understand that? সেই সাথে সাফ জানিয়ে দেন ইরানে আয়াতুল্লাহ আলী খামেনি সরকার উৎখাতের কোনো আগ্রহ নেই তার প্রশাসনের। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর আছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই টেলিফোনে ইরানে হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি কড়া বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। আর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার পরেই ইসরায়েল নতুন করে আর কোনো হামলা চালায়নি বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও লঙ্ঘন করবে না। প্রশ্ন উঠেছে, নাটকীয়তায় ভরা এই যুদ্ধবিরতিতে কোন পক্ষের জয় হয়েছে, ইরান নাকি ইসরায়েলের? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবারই খামেনি সরকারের পতন দাবি করে আসছিলেন, কিন্তু সংঘাতের পর ইসরায়েলের উপর মার্কিন প্রেসিডেন্ট তীব্র ক্ষোভ প্রকাশ করায় আর খামেনি সরকার উৎখাতের সম্ভাবনা নাকচ করে দেওয়ার মধ্য দিয়ে আদতে ইসরায়েলের পরাজয় হয়েছে, জয় হয়েছে ইরানের। ইরানের পরমাণু কর্মসূচি টিকে থাকার পাশাপাশি ভালোভাবেই টিকে থাকবেন খামেনি সরকার। ট্রাম্পের ভাষাতেই এমন ইঙ্গিত মিলেছে বলে মত বিশ্লেষকদের। বরং বেকায়দায় পড়তে পারেন নেতানিয়াহু। গোটা দুনিয়াতে যাকে আখ্যা দেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসেবে, যিনি ক্ষমতায় টিকে থাকতে একের পর এক যুদ্ধ, সংঘাত আর হামলা চালিয়ে যাচ্ছেন। ফিলিস্তিনে গাজার পর যেভাবে ইরানে বিনা উস্কানিতে হামলা চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন, তার পুরোটাই ভেস্তে গেছে এই যুদ্ধবিরতির পর। ঘরে বাইরে চাপ বাড়ছে নেতানিয়াহু সরকারের পতনের। এবার হয়তো আর ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন না নেতানিয়াহু, ধারণা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের। 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 600-রও বেশি ইরানি নাগরিক, আর ইরানের পাল্টা আঘাতে অন্তত 28 ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরানের পর এবার ফিলিস্তিনের গাজাতেও আসছে যুদ্ধবিরতি, এমন ইঙ্গিত দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পরদিন নেটো সম্মেলনে যোগ দিয়ে তিনি জানান, এ ব্যাপারে বড় ধরনের অগ্রগতি হয়েছে। গাজায় খুব শিগগিরই শান্তির প্রতিষ্ঠা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ইরানের উপর আমেরিকার হামলায় ইসরায়েলের সাথে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রেখেছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশ্ন উঠেছে, ট্রাম্প ইঙ্গিত দিলেও সত্যিই কি গাজায় যুদ্ধবিরতি হবে? ইরানের মতো গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে কি চাপ দিবেন তিনি? ইসরায়েল কি তাদের বর্বর আগ্রাসন বন্ধ করবে? হামাসকে নির্মূলের দোহাই দিয়ে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় গেল 21 মাস ধরে গণহত্যা চালিয়ে যাচ্ছেন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে, তিনি কি এত সহজে হাল ছেড়ে দিবেন? বন্ধ করবেন কি গাজায় হত্যাযজ্ঞ? গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতা থামাতে এরই মধ্যে বেশ কয়েকবার কূটনৈতিক আলোচনা বৈঠক হয়েছে, কিন্তু প্রতিবারই তা ভেস্তে গেছে চুক্তির শর্ত নিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে তীব্র মতভেদের কারণে। তাই নতুন করে আলোচনা শুরু হলেও এখনই যুদ্ধবিরতির সম্ভাবনা খুব বেশি এমনটা মনে করছেন না বিশ্লেষকরা। তারা বলছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের ক্ষমতা আঁকড়ে রাখতে এখনই গাজা থেকে সরে নাও আসতে পারেন। এরই মধ্যে ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের পর এবার মনোযোগ গাজার দিকে ফিরে যাচ্ছে। হামাসকে দমন করে জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার লড়াই চালিয়ে যাবেন। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একমত জানিয়ে যুদ্ধবিরতি আলোচনার জোর তৎপরতা শুরুর খবর দিয়েছে হামাসও। তারা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরে দুই পক্ষকে রাজি করাতে এর মধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও মিশর। তবে এ ব্যাপারে নতুন কোনো প্রস্তাব এখনো পায়নি বলে জানিয়েছে হামাস। শেষ পর্যন্ত কবে কার্যকর হবে গাজায় যুদ্ধবিরতি, কবে থামবে ফিলিস্তিনি হত্যা, তা জানতে নির্ভর করতে হবে সময়ের উপর, আমেরিকা পরবর্তীতে কি পদক্ষেপ নেয় তার উপর। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। যুদ্ধবিরতির পরে প্রথম প্রকাশ্যে এসেই আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কোথায় আছেন তিনি এমন গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সাফ জানিয়ে দেন, ইরানের উপর আবার যদি হামলা হয় তাহলে চড়া মূল্য দিতে হবে আমেরিকাকে, ধ্বংস করা হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে ইরানের জয় আমেরিকার মুখে কঠিন চর হিসেবে উল্লেখ করেন খামেনি। ইসলামী প্রজাতন্ত্র আমেরিকার মুখে এক কড়া চর মেরেছে। ইরান এই অঞ্চলে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিতে আক্রমণ করে এবং ক্ষতি সাধন করেছে। আমেরিকানরা এই ঘটনাটিকে ছোট করে দেখার চেষ্টা করছিল, বলছিল কিছুই ঘটেনি, অথচ বাস্তবে উল্লেখযোগ্য কিছু ঘটেছে। ভবিষ্যতে যদি ইরানের ওপর হামলা আসে তাহলে শত্রুদের চড়া মূল্য দিতে হবে। তাই ইরান যখনই প্রয়োজন মনে করবে এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ চালাবে। এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের কিছুই অর্জন হয়নি বলে মন্তব্য করেন তিনি।
আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এই সংঘাতে ইরানের জনগণ তাদের ঐক্য দেখিয়েছে, বিশ্বকে জানিয়েছে ইরানের জনগণের কণ্ঠস্বর এক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণে যে আহ্বান জানিয়েছিলেন তাকে অপমানজনক বলে উল্লেখ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। জানান, আত্মসমর্পণ শব্দটি ইরানের শব্দভাণ্ডারে নেই। মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি অস্বাভাবিকভাবে অতিরঞ্জিত বলে আখ্যা দেন ইরানের সর্বোচ্চ নেতা। বলেন, আমেরিকা হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। তবে খামেনির এমন দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যের কিছুক্ষণ পরে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাল্টা দাবি করেন, আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মার্কিন হামলার আগে ইরান তার ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য জানা নেই বলেও জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। I'm not aware of any intelligence that I've reviewed that says things were not where they were supposed to be. ইরানের ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়ার খবরটি গুজব বলে নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। ইরান ও যুক্তরাষ্ট্রের এমন পাল্টাপাল্টি দাবি আর খোদ আমেরিকার গোয়েন্দাদের সাথে ট্রাম্প সরকারের মতবিরোধে ধোঁয়াশা তৈরি হয়েছে। আসলে আমেরিকার হামলায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।